হ্যালো বন্ধুরা, নতুন করে আমি তুলসী পিএসটি ফুটবলের পক্ষ থেকে ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। গতকাল আমি যে ভিডিও করেছি এবং আমি বলেছিলাম যে খেলার পর আমি প্রিভিউ এই সাবজেক্টের উপর দাঁড়িয়ে ভিডিও তোমাদের সামনে হাজির করব। সেই সুবাদেই আজকের আমি এই ভিডিওটা তৈরি করা। ভিডিওর সামগ্রিক খেলাটার পর্যালোচনা পাঠ তোমাদের কাছে আমি রাখব এবং রাখার আগে যে কথাটা বরাবর তোমাদের কাছে বলে থাকি যে আমার এই পর্যালোচনা পাঠ তোমরা শুনবে, মনোযোগ সহকারে শুনবে। শোনার পর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে আমি আজকের টপিকসের ওপর ভিডিও শুরু করছি। গতকাল আমি প্রথম যে কথাটা বলেছিলাম যে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল যে খেলা আইএসএল এর লিগের শেষতম যারা জায়গা নিয়ে লড়াই করছে, অর্থাৎ 12, 13, 11 এই অবস্থানের মধ্যে যে দুটো টিম, তাদের মধ্যে যখন খেলা হচ্ছে সেই কৈলিন্য যতই থাকুক ইস্টবেঙ্গল মোহামেডানের, কিন্তু মিনি ডার্বি বলে আমি মনে করছি না। তোমরা গত ভিডিওটা দেখে নিতে পারো, আমি ঠিক এই কথাটা বলেছিলাম এবং এই কথাটাও বলেছিলাম যে মিনি ডার্বি অর্থে যেভাবে মানুষের মনের মধ্যে উন্মাদনা, টিকিটের জন্য হাহাকার হয়, প্রতিটি ছেলে অনুরাগী তারা সমস্ত চায়ের দোকান অন্যান্য জায়গায় বসে আলাপ আলোচনা করে ম্যাচ নিয়ে, সেই সমস্ত মিনি ডার্বির ক্ষেত্রে কালকের আমরা দেখতে পাবো না, এটা আমি গতকালই বলে দিয়েছিলাম। এবং মাঠে আমরা যা দেখেছি যে সমর্থক হাজির হয়েছিল, ফাঁকা স্টেডিয়ামের মধ্যে দুটো টিম খেলেছে। এখন খেলার পর্যালোচনা কি পেলাম, খেলা থেকে আমরা নতুনত্ব কি পেলাম, এটাই আমার রিভিউ পার্টের বিষয়বস্তু থাকবে বলে আমি তোমাদের কাছে বলেছিলাম। আমি বলেছিলাম যে এই ম্যাচটা নতুন করে কিছু পাওয়ার নেই, কিন্তু পাওয়ার একটা জায়গা আছে। যদি রিজার্ভ ব্রাঞ্চে জুনিয়র ছেলেদের ওপর দুটো টিমের কোচ যদি আস্থা জ্ঞাপন করতে পারে, আস্থা নিয়ে যদি তাদের একাদশের মধ্যে সেই প্লেয়ারগুলোকে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে হয়তো আমরা দেখতেই পারি আগামী দিনে 2-1 জন আমাদের বাঙালি ফুটবলার বা আমার তরুণ উদীয়মান ফুটবলার তাদেরকে সিনিয়র টিমে প্রমোট করার মধ্যে কিছু প্রতিভা আমরা খুঁজে বার করতে পারবো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম তোমরা মিলিয়ে নাও যে রবি হাঁসদার কথা বারবার আমি বলেছিলাম যে মেহেরাজউদ্দিন এই সাহসিকতা পরিচয় রেখেছে, যেটা ইস্টবেঙ্গল অস্কার বুঝে রাখতে পারিনি। মেহেরাজউদ্দিন যে অস্ট্রেলিয়ান মডার্নের যে প্লেয়ার প্রথমার্ধে যা খেলেছে, আন্দ্রে মার্ক, আমরা জানি প্রথমার্ধে আমি যা খেলা দেখেছি, আন্দ্রে মার্ক 100-র মধ্যে বোধহয় 15 নাম্বার আমি দেব। এবং আমার কাছে অবাক লেগেছে যে আন্দ্রে মার্ককে প্রথমার্ধে জুড়ে খালি রেখে দিল, মাঠের মধ্যে কেন রাখলো? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে মেহেরাজউদ্দিন বুঝতে পেরেছিল যে এই জায়গাকে একটা রিপ্লেস দরকার আছে। সেই রিপ্লেস কিন্তু রবি হাঁসদার উপরে বারবার আস্থা রেখেছিলাম। সেই রবি হাঁসদার যখন মাঠে আসে সে কিন্তু তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছে। রবি হাঁসদা ওদের যে ফ্যাঙ্কো যে গোলটা করেছে, রবি হাঁসদার প্রথম মাঠে নেমে প্রথম আইএসএল গেমে সেই চাপ নিয়ে সে কিন্তু সেই গোলের ক্ষেত্রে সম্পূর্ণ অ্যাসিস্ট হচ্ছে রবি হাঁসদার। শুধু তাই নয়, এখানেই রবি হাঁসদারের নৈপুণ্য সীমাবদ্ধ না, রবি হাঁসদা কিন্তু তারপরে একটা ভলি করেছিল যে বলটা বারে লেগে ফিরে চলে যায়। নালে রবি হাঁসদার প্রথম আইএসএল এর প্লেয়ার হতো যে আইএসএল আবির্ভূতের মধ্যে এসেই প্রথম গোল করেছে। কিন্তু সামগ্রিক বিচারে আমরা বলতে পারি যে রবি হাঁসদার যে খেলাটা খেলেছে
সেই রবি হাসদার কিন্তু লেটার মার্কস পাবে আমার দৃষ্টিভঙ্গি, আমি যতটুকু বুঝেছি। এবং পরবর্তীকালে যদি জেনুইন স্ট্রাইকার মোহামেডান এই রবি হাসদারকে সামনে রেখে ফ্র্যাঙ্কো থাকবে, গোমেজ থাকবে, কাশিমভ থাকবে, তাহলে মোহামেডানের অ্যাটাকিং লাইনটা অনেক বেশি ধারালো হবে, অন্য টিমকে কুপকাত করে দিতে পারবে। এইটা হচ্ছে মোহামেডানের কালকে মেহেরাজউদ্দিনকে আমি সাধুবাদ জানাবই। এরপর আমি যদি বলি ইস্টবেঙ্গল ক্লাবে অস্কার বুজোর ক্ষেত্রে বারবার বলেছি যে কালকের হেক্টর যে ফুটবল খেলছে, কোচের দৃষ্টিভঙ্গি কি আমি এখনো বুঝতে পারছি না। কেন নতুন একটা ছেলে হেক্টরকে রিপ্লেস করে সেখানে নতুন একজন বাঙালি স্টপারকে খেলাতে পারতো না? শুধু তাই নয়, আমাদের যে স্ট্রাইকিং ফোর্স ইস্টবেঙ্গল ক্লাবের, সেই ইস্টবেঙ্গল ক্লাবের স্ট্রাইকিং ফোর্স দিমিত্রিয়াস কালকে যে সিটারগুলো মিস করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে যদি ডেভিড প্রথমার্ধে থাকতো তাহলে সে কিন্তু ঠিক অ্যাসিস্ট করত। যেটা মেসি বাউলি ক্রস করলো, ওরকম লোভনীয় বল আমরা যখন খেলতাম ওই বলগুলো পাওয়া যায় না। যে হাইটে বলটাকে ক্রস রেখেছে এবং ফলো থ্রুতে দিয়ামন্ত ক্রস এলো, প্লেয়ারকে কভারটা ঠিক না রাখার ফলে ওই হেডটা জাল ছিঁড়ে যাবে। আমরা অতীতে দেখেছি শিশির ঘোষকে, ওরম বল চাইতো, বল পেত না। তাহলে দিয়ামন্ত ক্রসের যে ফর্ম, দিয়ামন্ত ক্রসের যে স্ট্রাইকিং এবিলিটি, আজকের কোথায় চলে গেল? 20টা ম্যাচ হয়ে গেল, সেই 20টা ম্যাচে আমার যদি রিজার্ভ বেঞ্চে যে ছেলেটা যখনই তাকে ম্যাচ টাইম, গেম টাইম দিয়েছে, তখনই সেই ছেলেটা ডেভিড সে মাঠের মধ্যে তার নৈপুণ্য দেখিয়েছে, গোল করেছে, গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছে। তাহলে কেন সেই দিয়ামন্ত ক্রস মাঠের বাইরে রেখে ডেভিডকে সামনে রেখে এবং মেসি বাউলিকে রেখে যদি খেলতো, আমি বলতাম যে এই জায়গায় আরো বেশি স্ট্রাইকিং ফোর্সে ইস্টবেঙ্গলকে রুখতে পারত না। কেন এটা হবে? প্লেয়ারদের মানসিকতা লেভেল তলানিতে চলে যায়। যে ছেলেটা ভালো খেলে, সেই ছেলেটা যদি দেখে যে আমি যতই ভালো খেলি আমার স্থান হবে রিজার্ভ বেঞ্চ, আস্তে আস্তে তার মোরালিটিটা ভেঙে যায়। এবং যে প্লেয়ার হচ্ছে ঠিক ঠিক জায়গায় ঠিক মতন খেলতে পারছে না, সে যদি রিজার্ভ বেঞ্চে বসে থাকে, তাহলে তার মনস্তাত্ত্বিক দিক দিয়ে তারও মধ্যে চাপ আসবে যে এই ছেলেটা ভালো খেলছে, আমার জায়গাটা কেড়ে নেবে। তাহলে তার মানসিকতা অনেক মনোবল তুঙ্গে থাকবে যে এবার আমার পরের ম্যাচটা নেমে ভালো খেলতে হবে। এই জায়গায় কোচদের দেখতে হয়। তা সেইটা কিন্তু আমি কালকের যেটা মেহেরাজউদ্দিনই সাহসিকতার মধ্যে পরিচয় দিয়ে খেলিয়ে দেখেছে। এবং আমি বলছি রবি হাসদারকে যদি এইভাবে খেলাতে পারে, রবি হাসদার আগামী দিনে স্টার হবে। এমনি ইস্টবেঙ্গলও চাকুমান্ডিকে কাল দেখতে পারতো না, সেই নিশু কুমার, সেই মোহাম্মদ রাকিব আর কবে দেখবে, এই কথাটাও আমি বলেছিলাম। এই সাহসিকতার পরিচয় কিন্তু অস্কার বুজো দেখাতে পারলো না, এবং দেখাতে পারবে না কেন? আমার কাছে এই প্রশ্ন, সেই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যেখানে বারবার যে কথাটাই বলি যে এই খেলার মধ্যে কোনো র্যালিকেশন নেই। র্যালিকেশন থাকলে আমি ভাবতে পারতাম নতুন জুনিয়র ছেলে এত টেম্পারামেন্ট ম্যাচ না সে নিতে পারবে না, কিন্তু যেখানে র্যালিকেশন নেই সেখানে তো আমি দেখে নিতে পারতাম না। আমাদের আর হারাবার কিছু নেই। তাহলে নতুন ছেলেগুলোকে আমি দেখে নিয়ে কোন ছেলেগুলো ম্যাচ টেম্পারামেন্ট কত ভালো, পরবর্তীকালে কিন্তু আমরা সেইটাকে প্রমোট করতে পারি সিনিয়র টিমে। এইটা কিন্তু বলতেই হবে যে বিদেশি কোচ এই জায়গায় কিন্তু কখনোই সেই জায়গা থেকে নড়তে পারছে না। এবং অফিসিয়ালদেরও বলবো, ম্যানেজমেন্টও বলবো যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চলে তাহলে সেই কলকাতা মাঠে ইস্টবেঙ্গল সেইভাবে ফিরে আসা খুব শক্ত। এবং আমি এইটা তোমাদের কাছে বারবার বলেছিলাম যে আমি এই বিষয়টা নিয়ে ধারাবাহিকভাবে বলে যাব
তাতে কার কি মনক্ষুণ্ণ আমি কোনো তোয়াক্কা করি না। আমি তাদের মনোরঞ্জন করার মতন কথাবার্তা বলবো না। সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম যে নতুন নতুন ছেলেদের আমি সেই প্রতিভাগুলো খুঁজবো, তাদেরকে মাঠে ময়দানে পরিচিতি ঘটাবার জন্য আমার একটা দায়িত্ব থাকবে। তাই আজকে আমি যা যা কথাগুলো বলছি, এই কথার মধ্যে যদি সত্য সত্য বাস্তবতা কিছু থাকে তাহলে তোমরা লাইক শেয়ার করবে এবং কমেন্টস করবে, জানাবে যে হ্যাঁ আমার পার্টে এইটা আমি যে অ্যানালিসিস করেছিলাম টেকনিক্যালি দিক দিয়ে, সেই টেকনিক্যালি দিক দিয়ে ঠিক বলিনি। এটা তোমরা বলো, আমিও তাহলে শিখবো, আমিও তাহলে জানবো। কিন্তু যা যা বিষয়গুলো আমরা চোখের সামনে থাকবে দেখবো, আমি সেইগুলোই তুলে ধরবো। তাই আজকের আর ভিডিওটা লেন্দি করছি না। ভিডিওর বিষয়বস্তু ছিল টেকনিক্যাল বিষয় নিয়ে প্রিভিউ, যেটা আমি বলছি ম্যাচের সামগ্রিক। এবং ম্যাচের এই ক্ষেত্রে আমি বলবো যে মেসি বাউলি দুটো খেলা খেললো। প্রথম খেলা ওই বিমান ধকল নিয়ে এসে মাঠে নেমেছে, ওইভাবে কোনো প্লেয়ার আজীবন কোনো প্লেয়ারকে মাঠে আমরা দেখতে পাই না, কিন্তু সেই দিন মেসি বাউলি নেমেছে, এটাই বড় কথা। এবং কোনো কোচ নামাবে কিনা আমার খুব সন্দেহ। সেখানে মেসি বাউলি কিন্তু সেকেন্ড খেলা অর্থাৎ মন স্পোর্টিং কিন্তু মেসি বাউলির কিন্তু প্রচণ্ড নড়াচড়া এবং জায়গা রিফ্লেক্স, জায়গা নেওয়া, হেডিং, পাঞ্চ, সেই সমস্ত কিন্তু দেখেছি মেসি বাউলি কিন্তু খেলার মধ্যে আছে। মেসি বাউলি একটু সময় পেলে মেসি বাউলিকে কিন্তু মার্কিং করা খুব শক্ত। দৈহিক শক্তিটাও আছে, স্পিড আছে, হেডিং আছে এবং দূরপাল্লা প্রচণ্ড রেঞ্জে শট দিতে পারে। সুতরাং আমি বলবো যে পরবর্তীকালে ম্যাচ যদি ইস্টবেঙ্গল মেসি বাউলিকে প্রথম এবং ডেভিডকে সামনে রেখে যদি ইস্টবেঙ্গল খেলতে পারে তাহলে যে কোনো টিমকে কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দেবে, এটা আজকের আগাম বলে যাচ্ছি। তাই আমি আর ভিডিও বাড়াচ্ছি না, আমি ভিডিও এখানেই শেষ করছি। তাই ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আমার বরাবর যে অনুরোধ থাকবে, তোমরা এই পিএসটি ফুটবলটাকে আরও আকর্ষণীয় করে তোলো, সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দাও। বিষয়বস্তু তোমাদের যদি ভালো লাগে তাহলে এই পিএসটি ফুটবলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো এবং অন্যান্য বন্ধুদেরকেও রিকোয়েস্ট করো এই পিএসটি ফুটবলটাকে বাংলার প্রতিটি করে করে যাতে ছড়িয়ে দেয়। এই আহ্বান তোমাদের কাছে রেখে আজকে আমি বিদায় নিচ্ছি।